বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, পড়ছিলাম গোয়েন্দা তৎপরতার উপর লিখিত বই মোসাদ এক। বইটি লিখেছেন ইসরায়েলি দুই লেখক, যথাক্রমে মিশেল বারজোহার ও নিসিম মিশেল। আর বইটি বাংলায় অনুবাদ করেছেন কায়কোবাদ মিলন। আশা করছি ভালো লাগবে। তবে পূর্বের মতো বলতে চাই, যেহেতু এটা ইসরায়েলি লেখকের লিখিত বই, তাই এতে মুসলিম, ফিলিস্তিন আন্দোলন ও আমরা যে নেতাদের সম্পর্কে অবমাননাকর শব্দ চয়নে সচেতন থাকি, সেক্ষেত্রে উক্ত লেখকদের তাদের নিজেদের স্বার্থের দৃষ্টিকোণ থেকে অনেক বিশেষণ, মতামত ও দৃষ্টিভঙ্গি রেখেছেন, যা সাধারণত আমাদের মুসলিম সমাজে সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি না। সুতরাং বইটিকে নিষ্পরিবর্তনীয় রাখার জন্যই কেবল ওভাবে পড়া হয়েছে। তাই বলতে চাই, শ্রোতা হিসেবেও আমার অনুরোধ থাকবে, আপনারা লেখকের বিশেষণ, মতামত ও দৃষ্টিভঙ্গি নয়, বরং মোসাদের গোয়েন্দা তৎপরতার উপর নজর রেখেই শ্রবণ করবেন। তো আজ পর্ব এর ষষ্ঠ পর্ব। সিরিয়ার কুমারী ও ক্যামেরা চলছে, দুটি অপারেশন নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের উৎসাহে আমি বইয়ের বাকি পর্বগুলো দিতে শক্তি পাব। তাই শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সিরিয়ার কুমারীরা। 1971 সালের বিক্ষুব্ধ একটি রাত। ইসরায়েলের একটি নেভি মিসাইল বোট ভূমধ্যসাগরের বিক্ষুব্ধ জলরাশি অতিক্রম করে করে সিরিয়া উপকূলের দিকে যাচ্ছে। বিশালাকা বন্দর হাইকো ত্যাগ করেছে অপরাহ্নে। লেবানন উপকূল অতিক্রম করে সিরিয়ার জলরাশিতে ঢুকেছে জাহাজটি। বাতিবিহীন জাহাজটি আলো ঝলমলা তাকিয়ে বন্দরটি পাশ কাটিয়ে উত্তরমুখী হয়ে চলছে। অবশেষে জাহাজটি মানবশূন্য একটি বিচ থেকে নিরাপদ দূরত্বে নোঙর পড়ল। এটি তুরস্কের সীমান্তের কাছেই। ফ্লোটিলা 13-এর নেভাল কমান্ডারের আগমন ঘটল এবং তিনি রাবারের কয়েকটি ডিঙ্গি পানিতে নামালেন। যখন তাদের যাত্রার সময় হলো, তখনই কয়েকটি কেবিনের দরজা খুলল। 3 জন মানুষ বেসামরিক পোশাকে বেরিয়ে এলেন। এদের মুখমণ্ডল ছকাটা কাপড় দিয়ে আবৃত। ওয়াটার টাইট ব্যাগে তারা রেখেছে জাল পাসপোর্ট, ব্যক্তিগত জিনিসপত্র, গুলি ভর্তি রিভলভার। কোনো রকম কথা না বলেই তারা ডিঙ্গিতে ঝাঁপ দিল এবং বিচের দিকে যাত্রা শুরু করলো। এই কমান্ডারদের বলা হয়নি কেন তাদের সিরিয়ায় নিয়ে আসা হয়েছে। এদিকে সন্ধ্যা আগত। বরফ জমা পানিতে তারা সাঁতার কেটে বিচের দিকে যাচ্ছিল। তারা উপর হয়ে সাঁতার কাটছিল যতক্ষণে না একজন কাঙ্ক্ষিত লোকের আবির্ভাব না ঘটল। বাকি পথটুকু সাঁতার কেটে আগন্তুকের সাথে যোগদান করল। আগন্তুকের নাম ইয়ন্টান, কোড নাম প্রসপার। এই হলো দলের নেতা ওদের 3 জনের জন্য গরম কাপড় নিয়ে এসেছেন। কনকনে ঠান্ডায় কাঁপতে থাকে 3 লোক। সঙ্গে সঙ্গে তাদের কাপড় পাল্টালো। কাছে থাকা একটি গাড়িতে তাদের তোলা হলো। গাড়ি চালাচ্ছিল মোসাদের স্থানীয় এক সাহায্যকারী। গাড়ি সুন্দরভাবেই এগিয়ে যাচ্ছিল। একসময় গাড়িটি সিরিয়ার হাইওয়েতে উঠে গেল। কয়েক ঘন্টার মধ্যেই তারা দামেস্কে গেল। তারা 2টি হোটেলে উঠল, তারপর দীর্ঘ সময় ধরে ঘুমালো। তারপর তারা সিরিয়ার রাজধানী পরিদর্শনে বেরোলো। এরা প্রত্যেকেই সাবেক ফ্লোটিলা 13-এর কমান্ডো, বর্তমানে মোসাদ এজেন্ট। এরা যে ধরনের অভিযানে অংশ নিত, এবারেরটি তেমন নয়, অনেকটা অস্বাভাবিক। এদের মধ্যে একজনের নাম ডেভিল মোলাট। এবারকার এই অভিযানের পরিকল্পনা করা হয় মাত্র কয়েক সপ্তাহ আগে মোসাদের সদর দপ্তর তেল আবিবে। মোসাদ প্রধান জমির কায়সারায়ের প্রধান মাইক হাসির প্রমুখ 4 জন তরুণের সাথে এই বৈঠক করেন। তরুণদের বয়স 23 থেকে 27। এই 4 জনই ঘনিষ্ঠ বন্ধু, একসাথে বহু অভিযানে অংশ নিয়েছে। সকলেরই জন্ম উত্তর আফ্রিকায়। চমৎকার ফ্রেঞ্চ ও আরবি বলতে পারে। জমির তাদেরকে ব্রিফ করা শুরু করেন। 2 বছর আগে সিরিয়া থেকে একটা বার্তা আসে। মৃতপ্রায় ইহুদি সম্প্রদায় নেতাদের পাঠানো হাফেজ আল আসাদ সিরিয়ার ইহুদিদের উপর নানাভাবে অত্যাচার চালাচ্ছেন, এই ছিল বার্তা। 1970 সালে অবৈধ পন্থায় ক্ষমতায় আরোহী হাফিজের হাত থেকে নিষ্কৃতি পেতে চায় আদমরা ইহুদি সম্প্রদায়। বহু ইহুদি কৌশলের আশ্রয় নিয়ে সিরিয়া ত্যাগ করেছে বটে, কিন্তু কতিপয় পুচকে ও বর্ষিয়ান ইহুদিরা আটকে আছে সিরিয়ায়।
তরুণ সম্প্রদায় সিরিয়া থেকে পালিয়েছে, ফলে রয়ে গেছে কুমারী তরুণীরা। এখন কে তাদের বিয়ে করবে, এটা একটা বিরাট সমস্যা। এই কুমারী মেয়েগুলো যদি পালিয়ে ইসরায়েল যেতে পারে তবে তাদের ঘর সংসার হবে। জামির ব্রিফিংয়ে কোসা নস্ট্রাকে জানালেন, কয়েকটি মেয়ে লেবানন হয়ে ইসরায়েলে যেতে চেষ্টা করেছিল। তারা স্মাগলারদের শরণাপন্ন হয়েছিল, তাদের টাকাও দিয়েছিল। এদের মধ্যে বেশ কয়েকটি আবার ধরা পড়ে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছে। কয়েকটি ইহুদি মেয়ে বৈরুতে যেতে পেরেছে বটে, কিন্তু তাদেরকে সেখানে একটা সেফ জোনে আটক করে রাখা হয়েছে। স্থানীয় মোসাদ সহযোগীরা তাদের কিছুটা সাহায্য করে বটে, কবে তারা ইসরায়েল গিয়ে পৌঁছাবে তারাও নিশ্চয়তা নেই। 1970 সালের শীতের এক রাতে 12 জনের অধিক ইহুদি মেয়েকে স্থানীয় জেলেরা ইসরায়েলের একটি জাহাজে তুলে দিয়েছিল, যা ছিল পূর্ব পরিকল্পিত। এই উদ্ধার পর্বের জাহাজের ক্যাপ্টেন ছিল কর্নেল আব্রাহাম। এই উদ্ধার কাজ পরিচালনার আগে কর্নেল আব্রাহাম এবং তার লোকেরা কঠিন প্রশিক্ষণ গ্রহণ করেন। মেয়েগুলোকে যে দক্ষতার সাথে জাহাজে তোলা হয়েছিল তা ছিল অভূতপূর্ব। মেয়েদের জাহাজে তুলেই খুব দ্রুত গতিতে জাহাজ চালিয়ে তিনি ইসরায়েলে ফিরে যেতে সক্ষম হয়। সবাইকে অবাক করে দিয়ে স্বল্প সময় জাহাজ নিয়ে ইসরায়েলে পৌঁছে কর্নেল আব্রাহাম এক মহিলাকে উপস্থিত দেখে অবাক হন। এই মহিলা হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মায়ার। অকুস্থলে সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। গোল্ডা মায়ার উদ্ধারকৃত মেয়েদের জন্য পার্টির আয়োজন করেন, সকলের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবন কাহিনী শুনে চমকে যান। কর্নেল আব্রাহামের অবসরের পরবর্তী কয়েক বছর আমনন গৌনেন পূর্বসূরির অনুরূপ বেশ কয়েকটি সফল অভিযান পরিকল্পনা করেন। তিনি সিরিয়ায় আটকে পড়া বহু ইহুদি মেয়েকে বিভিন্ন রুটে ইসরায়েলে ফিরিয়ে আনতে সক্ষম হন। তবে সিরিয়া লিবিয়ার সীমান্ত খুবই ঝুঁকিপূর্ণ। এদিকে আরব চোরাচালানো জেলেদের বিশ্বাস করাও কঠিন। ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মায়ার তার গোত্রের মেয়েদের স্বদেশে ফিরিয়ে আনার ব্যাপারে ছিলেন আপসহীন। তিনি মোসাদ প্রধান জামিরকে নির্দেশ দিলেন যে কোনো মূল্যে সিরিয়ায় বসবাসরত ইহুদি মেয়েদের ফিরিয়ে আনার। কোসা নস্ট্রার 4 জনের সাথে মোসাদ প্রধান জমির বৈঠক করেন। সেখানে তিনি বলেন, ওরা সিরিয়ার নাগরিক, কিন্তু ওই ইহুদি মেয়েদের উদ্ধারের দায়িত্ব তোমাদের, এটাই তোমাদের অ্যাসাইনমেন্ট। জমিরের নির্দেশের পরও প্রবল বিতর্কের সূচনা হয়। কেউ কেউ প্রায় চিৎকার করেন, মোসাদ এজেন্টের জন্য এই কাজ নয়, ইহুদি এজেন্টগুলো বরং এই কাজে দায়িত্ব দেওয়া হোক। আরেক কর্মকর্তা বেজায় খেপা হয়ে গেল, মোসাদ কোনো খটকালের সংগঠন নয়, এই কাজে মোসাদ গোয়েন্দারা কেন জীবনের ঝুঁকি নেবে? কেননা আরবরা নিষ্ঠুর জাতি, তাদের মোকাবেলা করা খুবই কঠিন কাজ। কয়েকটি ইহুদি কুমারী মেয়ের পাত্রের অভাবে বিয়ে হচ্ছে না বলে এত বড় ঝুঁকি মোসাদ নিতে পারে না। মোসাদ প্রধান এত সব বিতণ্ডার পরও ভড়কে গেলেন না। তিনি বললেন, শত্রু দেশে আটক ইহুদি সম্প্রদায়কে রক্ষা এবং তাদের উদ্ধার মোসাদের কার্যতালিকায় রয়েছে। মোসাদের জন্মলগ্ন থেকেই তারা এই ধরনের কাজ করে আসছে। মোসাদ সস্ট্রা সিরিয়ার ভূখণ্ডে পা দেওয়ার দ্বিতীয় দিন থেকেই চাঙ্গা। তারা দামেস্কের রাস্তায় গড়গড়িয়ে চলছে, ফ্রেঞ্চ ভাষায় গল্পগাথা করছে। তবে তারা তাদের আশেপাশে খেয়াল রাখছে কেউ তাদের ফলো করছে কিনা, সে ব্যাপারেও তারা সতর্ক। বিশেষ করে সিরিয়ার দুর্ধর্ষ গোয়েন্দা বিভাগ মুখাভাড়া তাদের পিছু নিয়েছে কিনা তা লক্ষ্য করছে। এরই মধ্যে মোসাদ এজেন্টরা একটা আলো ঝলমল মার্কেটের সোনার দোকানে যায়। তারা দোকানে গিয়ে ফ্রেঞ্চ ভাষায় সোনা নিয়ে আলোচনা করছিল। এমন সময় দোকানের মালিক তাদের দৃষ্টি আকর্ষণ করে হিব্রু ভাষায় বলেন, তোমরা তো আমাদেরই লোক, কথাটা সত্য কিনা? এজেন্টরা সোনার দোকানের মালিকের কথায় চকিয়ে যায়। তাদের আশঙ্কা হয় যদি তাদের সাজসজ্জা কথাবার্তায় ছদ্মবেশ ভাবটা ফুটেই না ওঠে তাহলে মৃত্যু অনিশ্চিত। দোকানের কথায় কান্না দিয়ে তারা দ্রুত ছটকে পড়ে। ইহুদি সম্প্রদায়ের কুমারী মেয়েদের কানে একথা চলে যায় যে তাদের উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকৃত একটি কুমারী মেয়ে পরবর্তীতে জানা যায় তাদের বিয়ের জন্য খুব চাপ দেওয়া হতো, কিন্তু তারা কাকে বিয়ে করবে? কোনো পাত্রই তো নেই। তার ভাষায় আমরা বহু গুঞ্জন শুনে আসছিলাম, কিভাবে আমাদের ইসরায়েল নেওয়া হবে, আমরা ইহুদিদের ভূমিতেই চলে যেতে চাই। ইহুদি মেয়েদের উদ্ধারে ব্যাপক বিবৃত দলটির নাম প্রসপার। গোপনে তাদের হাতে একটি বার্তা পৌঁছে দেওয়া হয়। এতে বলা হয়, তা তোমাদের হোটেলের কাছাকাছি একটা জায়গায় ছোট্ট একটি ট্রাকে বিকেলের দিকে ইহুদি মেয়েরা থাকবে। পরের দিন অপরাহ্নে কোসানস্ট্রা সেই ছোট্ট ট্রাকটি খুঁজে পায়। একটি অন্ধকার রাস্তায় ছাদটা ক্যানভাসে ঢাকা অবস্থায় মেয়েরা অবস্থান নেন।
মোসাদ এজেন্টরা এর আগেই হোটেল ছেড়ে দিয়ে মালামাল সাথে নিয়ে নেয়। গোয়েন্দারা দুজন বসে গাড়ির সামনে, দুজন বসে মেয়েদের সঙ্গে। গাড়িতে বেশ কয়েকটি মেয়ে, বয়স 15 থেকে 20-র মধ্যে, সঙ্গে একটি ছোট্ট বালকও ছিল। মোসাদ এজেন্টরা আবার তাদের নির্ধারিত পোশাক পরিধান করে। তারা জানত সিরিয়ার হাইওয়েতে সেনাবাহিনী কিংবা পুলিশের মুখোমুখি হতে পারে তারা। তখন তারা কি বলবে? সিদ্ধান্ত হয় তারা বলবে মেয়েদের তারা হাই স্কুলের ফিল্ড ট্রিপে নিয়ে যাচ্ছে। মোসাদের স্থানীয় সহযোগী যে ট্রাকটি নিয়ে এসেছে সে পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন স্থান থেকে আরও কয়েকটি মেয়েকে গাড়িতে তোলে এবং উত্তর দিকে গাড়ি চালাতে থাকে। তারা জনমানব শূন্য একটি বিচে চলে আসে। বিচ থেকে দূরে আইডিএসের একটা মিসাইল বোট অপেক্ষমান ছিল। মোসাদ এজেন্টরা ফ্ল্যাশ লাইট দিয়ে বোটটিকে ইঙ্গিত করে। রেডিওতেও তাদের বার্তা পাঠানো হয়। হঠাৎ করে চারদিক থেকে গোলাগুলির শব্দ হতে থাকে। মোসাদ সদস্যরা প্রতিহত করার জন্য প্রস্তুত হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যে বুঝতে পারে গোলাগুলির লক্ষ্যবস্তু তারা নয়। এখন প্রশ্ন হলো, কারা গোলাগুলি করছে? সিরিয়ার পুলিশ কি ইসরায়েলের ফ্লোটিলার ডিঙ্গিগুলোকে দেখতে পেয়েছে? নেভাল কমান্ডার চিফ গাদি ক্রল ইসরায়েলকে রেডিও মারফত জানান। তারপরও তিনি থেমে থাকেননি। তিনি ফ্লোটিলার ডিঙ্গিতে কল করে উত্তরের দিকে যেতে বললেন। এই বিকল্প বৃষ্টি আগে থেকেই ভেবে রাখা হয়েছিল। একই সাথে মোসাদের গোয়েন্দারা মেয়েদেরকে ট্রাকে তুলে ফেলল এবং উত্তরাভিমুখে রওনা দিল। আবার যোগাযোগ করলো নেভি বোটের সাথে। এই বীজটা ছিল শান্ত। কুমারী মেয়েরা এবং মোসাদের লোকজন ডিঙ্গিতে লাফ দিয়ে উঠল এবং গভীর সাগরের দিকে যেতে থাকল। দীর্ঘ সময় ধরে তরঙ্গ বিক্ষুব্ধ সাগর অতিক্রম করে সকলেই নেভি বোটে উঠতে সক্ষম হলো। নেভি বোটটি অতঃপর ইসরায়েলের পথে যাত্রা শুরু করল। মোসাদ এজেন্টরা একটা কক্ষে অন্তরিত হলো, মেয়েদের রাখা হলো অন্যত্র। একই সাথে মেয়েদের নির্দেশ দেওয়া হলো সিরিয়া থেকে ফেরার ব্যাপারে যেন কারো মুখ খোলা না হয়। মেয়েগুলো সিরিয়ার দামেস্কে তাদের পরিবার পরিজন ফেলে রেখে এসেছে। তারা ইসরায়েল যাচ্ছে এই খবর জানাজানি হলে মেয়েদের বাবা মায়ের কপালে অনেক ভোগান্তি রয়েছে, এমনকি প্রাণহানি পর্যন্ত হতে পারে। স্থানীয় এজেন্টরা ট্রাক নিয়ে ফিরে গেল দামেস্কে তাদের পরবর্তী অভিযানের লক্ষ্যে। ইসরায়েলের মিসাইল বোট কোনো অঘটন ছাড়াই হাইফাই এসে পৌঁছল। মোসাদের লোকজনকে অন্য কাজ দেওয়ার আগে মোসাদের যা বোঝা দরকার তা হলো ওই দিন বিচে গোলাগুলি কারা করেছিল পালানোর সময়। ইসরায়েলের গোয়েন্দা দপ্তর গোলাগুলির কারণ তদন্তে সিরিয়ার গোয়েন্দা রিপোর্ট, সেনাবাহিনীর তথ্যাদি যাচাই করে কিছুই পেল না। অতঃপর মোসাদের অভিমত হলো এটা হতে পারে অপরিকল্পিতভাবে ওত পেতে থাকা রক্ষীদের গুলি অথবা পানিতে সন্দেহজনক কোনো কিছুর তৎপরতা দেখে নার্ভাস হয়ে সিরিয়ার সেনাদের গুলি। পরেরবার মোসাদের লোকজন প্যারিস থেকে দামেস্কে আসে প্লেনে করে। এবার তারা নিজেদের প্রত্নতত্ত্বের ছাত্র হিসেবে পরিচয় দেয়। উদ্দেশ্য সিরিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ঘুরে দেখা। তারা তাদের ভ্রমণ যথার্থ করে তুলতে নানা রকম ভুয়া কাগজপত্র সঙ্গে রাখে, কেননা সিরিয়ার মুখাভর্তা নামের গোয়েন্দা সংস্থা ভয় পাওয়ার মতোই। ফলে মোসাদ গোয়েন্দারা ব্যাপকভাবে বিভিন্ন স্থান ভ্রমণ করেন। যদিও প্রথম রাতে তারা খুব টেনশনের মধ্যে কাটায়, কেননা ধরা পড়ে গেলেই প্রাণবধ। তারা তাদের সাহায্যকারীদের একটি স্কোয়ারে নিয়ে যেতে বলে। কয়েক বছর আগে এখানে শিরচ্ছেদ করা হয় ইসরায়েলের সর্বোচ্চ খ্যাতিমান গোয়েন্দা এলিয়েন কোহেনকে। তার মৃত্যুদণ্ড যখন কার্যকর করা হয় কিছু লোক তা দেখে উল্লাস প্রকাশ করছিল। মোসাদের 4 সদস্যের অন্যতম ক্লাউডিয়ে স্কোয়ারে কথা ভাবতে গিয়ে ঘুমোতে পারছিল না। মোসাদ বাহিনী ইহুদি মেয়েদের আরেকটি চালান পার করার জন্য এবারও এসেছে, কিন্তু এবারের মেয়েদের নিয়ে যেতে প্রধান সমস্যা হয়ে দাঁড়ালো প্রচুর সংখ্যক নিরাপত্তারক্ষীর উপস্থিতি। মোসাদ অতঃপর ওখান থেকে মেয়েদের নিয়ে যাওয়ার ব্যাপারটি ঝুঁকিপূর্ণ বলে মনে করল। মোসাদ জায়গা বদল করল। মোসাদ মেয়েদেরকে লেবাননের রাজধানী বৈরুতে নিয়ে যেতে বলল। দূরত্ব 100 কিলোমিটার। লেবানন সীমান্ত অতিক্রম করার পর মোসাদ মেয়েদেরকে একটি বিচে নিয়ে যেতে বলল। সমস্যা হলো এই এলাকাটি খ্রিস্টান অধ্যুষিত। সময় নষ্ট না করে মোসাদ একটি ছোটোখাটো প্রমোত্তরি ভাড়া করে ফেলল। মালিককে বলা হলো এক বন্ধুকে তার জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য এটি ভাড়া করা হয়েছে এবং তারা 15 জনের মতো নারী পুরুষ প্রমোদ ভ্রমণে যাবেন। বোটের ভাড়া নেওয়া চূড়ান্ত হলে মোসাদ তাদের সুপেরিয়ারকে বিষয়টি অবহিত করল। একই চ্যানেলও মোসাদও বার্তার প্রত্যুত্তর পেল। ইয়াং তরুণীদের মালামাল সহ দামেস্কে থেকে ওই রাতে ট্রাকটি চলে এলো।
ক্লডিয়া গাড়িটি চালাচ্ছিল। লেবানন সীমান্তে ট্রাকটি থামানো হলো এবং ওইসব মালামাল নামানো হলো। ক্লডিয়া তাদের কাগজপত্র দেখিয়ে ট্রাকটি পার করে নিল। ক্লডিয়া লেবানন সীমান্তে অপেক্ষা করতে লাগলো। এদিকে মোসাদের অন্য সদস্যরা মেয়েদের কয়েক ঘন্টা অন্ধকারে হাঁটিয়ে তবে লেবানন সীমান্ত অতিক্রমে সমর্থন হয়। মেয়েদের সাথে ছিল ভারী ভারী সুটকেস। এক পর্যায়ে সকলেই সীমান্ত হয়ে ক্লডিয়ার ট্রাকে উঠতে সমর্থ হলো। মেয়েদের তোলা হলো সেই প্রমোত্তরীতে। সঙ্গে সঙ্গে প্রমোত্তরীটি গভীর সমুদ্রের দিকে যাত্রা করলো। সেখানে একটি নেভি বোটে মেয়েদেরকে তোলা হলো। মোসাদ বাহিনী সে রাতে বৈরুতেই কাটালো। রাতে যে পথে তারা বৈরুতে এসেছিল সে পথেই দামেস্কে রওনা হয়ে গেল। মোসাদের 4 গোয়েন্দার মধ্যে শুধুমাত্র ক্লডিয়েটেরই বৈধ কাগজপত্র ছিল। সে বৈধ পথেই ফিরে গেল। বাকি 3 গোয়েন্দা মেয়েদের নিয়ে যে পথে এসেছিল সে পথেই সিরিয়া ঢুকে গেল। পরের দিন তারা প্যারিসে ফিরে গেল। 1973 সালের এপ্রিলে সিরিয়ার কুমারী ইহুদি মেয়েদের ইসরায়েলে আনার প্রক্রিয়া শেষ হয়। অভিযানের সমাপ্তি টানতে ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার হাইফার নৌঘাটিতে এসেছিলেন। গোল্ডা মোসাদের ক্লডিয়ে সহ তার বন্ধুদের ধন্যবাদ দিতে হাইফা এসেছিলেন। 1970 সালের সেপ্টেম্বর থেকে 1973 সালের এপ্রিল পর্যন্ত মোসাদ এবং নৌবাহিনী সিরিয়া থেকে কুমারী ইহুদি মেয়েদের আনতে বৃষ্টির মতো অভিযান পরিচালনা করেছে। সবগুলো অভিযানই সফল হয়। প্রায় 120 জন তরুণকেও ইসরায়েলে ফেরত আনা হয়। এই সকল অভিযানের কথা 30 বছর গোপন রাখা হয়। সময় গড়াতে থাকে। ক্লডিয়ে তার এক আত্মীয়ের বিয়েতে দাওয়াত খেতে যান। বিয়েতে কনের সাথে পরিচয় করানো মাত্র ক্লডিয়ে তাকে চিনতে পারেন। মোসাদের টিমের কারণে সিরিয়া থেকে যেসব ইহুদি মেয়ে ইসরায়েলে আসতে পেরেছিল এই মেয়েটি তারই একজন। ক্লডিয়ে তাকে জিজ্ঞেস করেন, তুমি কোত্থেকে এসেছ? কনের মুখটা বিমর্ষ হয়ে গেল। ক্লডিয়ে হেসে কনেকে জিজ্ঞেস করল, তুমি কি সিরিয়া থেকে আসনি? সমুদ্রপথে? কনে প্রায় বেহুশ হওয়ার অবস্থা। হঠাৎ করে কনে ক্লডিয়ের হাতটা টেনে তাতে উষ্ণ চুমু খেতে লাগলো। মেয়েটি বলল, তুমি সেই লোক, তুমি আমাকে সেই নরক থেকে মুক্ত করে এনেছ। ক্লডিয়ে পরে বলেছিল, আমরা জীবনের যে ঝুঁকি নিয়েছিলাম আজ তা সার্থক হয়েছে বলে মনে হচ্ছে। ক্যামেরা চলছে। 2010 সালের জানুয়ারির প্রথমার্ধে দুটি কালো অডিমিক্স গাড়ি পার্বত্য অঞ্চলের উত্তর তেল আবিবের দেয়াল ঘেরা একটি ভবনে এসে উপস্থিত। এই ভবনটির নাম কলেজ। আসলে এটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সদর দপ্তর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এই ভবনে স্বাগত জানানো হলো। তাকে স্বাগত জানালেন মোসাদ প্রধান মেয়ার দাগান। এই ঘটনার কিছুদিন আগে প্রধানমন্ত্রী দাগানের এক্সটেনশন 1 বছর বাড়িয়েছেন। সাম্প্রতিক কিছু সফল অভিযানের পর দাগান এবং মোসাদ বেশ আত্মপ্রত্যয়ী হয়ে উঠেছে। সিরিয়ার পারমাণবিক চুল্লি ধ্বংস কম সাফল্য নয়। মুগানিয়া ও সুলাইমানকে হত্যা তো বিরাট একটি ঘটনা। মোসাদের সামনে তখন বড় কাজ হলো ইরানের সঙ্গে সন্ত্রাসীদের সম্পর্ক বিচ্ছিন্ন করার চেষ্টা। এদের মধ্যে সংযোগ স্থাপনকারী হলো একটি নাম। তার নাম হলো আল মাবুহ। সাংবাদিক বার্গম্যানের মতে আল মাবুহকে আটক করতে মোসাদ অভিযানের নাম দেয়া হয় প্লাজমা স্ক্রিন। মিটিং রুমে মোসাদ প্রধান দাগান ও সিনিয়র কর্মকর্তারা আল মাবুহকে হত্যায় তাদের পরিকল্পনা পেশ করেন। মাহমুদ রৌফ আল মাবুহ হামাসের একজন নেতা এবং ইরান থেকে সিনাই প্রণালী হয়ে গাজায় চোরাচালান অস্ত্র প্রেরণের কারসাজি ও নিয়ন্ত্রণ আল মাবুহের হাতে। মোসাদের লোকজন জানান আল মাবুহকে দুবাইয়ে হত্যা করা সম্ভব। ইসরায়েল প্রধানমন্ত্রী আল মাবুহের হত্যা পরিকল্পনার অনুমোদন দেন। সে লক্ষ্যে প্রস্তুতি শুরু হয়ে যায়। দুবাইয়ের একটি হোটেলে তাকে হত্যার সিদ্ধান্ত হয়। লন্ডন টাইমস জানায়, হোটেল কর্তৃপক্ষকে না জানিয়ে মোসাদ আল মাবুহকে কিভাবে হত্যা করা হবে তার একটি মহড়া দেয়। আল মাবুহের জন্ম 1960 সালের উত্তর গাজার জাগানিয়া শরণার্থী ক্যাম্পে। 70 দশকের শেষার্ধে তিনি মুসলিম ব্রাদারহুডে যোগদান করেন এবং একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে যেসব আরব ক্যাফেতে জুয়া খেলা হতো সেগুলো ধ্বংস করেন। 1986 সালে AK-47 অ্যাসল্ট রাইফেল সহ ইসরায়েলি সেনার হাতে ধরা পড়েন এবং কিছুদিন পর ছাড়া পেয়ে ইজ আদ-দিন আল কাসিম ব্রিগেডে যোগদান করেন। এটি হামাসের সামরিক শাখা।
আল মাবুহের কমান্ডার সালাহ শেহাদেহ আল মাবুহ সহ হামাসের সন্ত্রাসীদের এক বিশেষ নির্দেশে যেখানেই পাওয়া যাবে ইসরায়েলি সেনাদের হত্যা করতে হবে বলে নির্দেশ দেন। 1989 সালের 16 ফেব্রুয়ারি আল মাবুহে তার আরেক সঙ্গী নিয়ে একটি গাড়ি চুরি করে। অতঃপর ওই গাড়িতে তারা গোড়া ইহুদির পোশাক পরে অভিসাস পোর্টাস নামে এক ইসরায়েলি সেনাকে লিফটে নিতে প্রলুব্ধ করেন। গাড়িতে ওঠা মাত্র আল মাবুহে পেছনে ফিরেই ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা করেন। ওই সেনাকে আল মাবুহে নিজেই সঙ্গীসহ কবর দেন। অভিকে হত্যার 3 মাস পর আল মাবুহে এবং আরও কয়েকজন হামাস সদস্য আরেক ইসরায়েলি সৈন্য ইনাম সাধনকে অপহরণ ও হত্যা করেন। পরবর্তীতে আল জাজিরাকে দিয়ে এক সাক্ষাৎকারে আল মাবুহে 2 ইসরায়েলি সেনা হত্যা ও তাদেরকে কবর দেওয়ার সঙ্গে তার সংযুক্তের বিষয়টি প্রকাশ করেন। ইসরায়েলের দ্বিতীয় সেনাকে হত্যার পর আল মুবেহ মিশরে সটকে পড়েন এবং পরে যান জর্ডানে সন্ত্রাসী কর্মকাণ্ড বজায় রাখেন। গাজায় অস্ত্র বিস্ফোরক চোরাচালান তার প্রধান কাজ হয়ে দাঁড়ায়। কায়রো ফিরে এলে মিশর কর্তৃপক্ষ তাকে জেলে ঢোকায় এবং 2003 সালের প্রায় পুরোটাই তিনি সে দেশের জেলে ছিলেন। পরে সিরিয়ায় পালিয়ে যান। বর্তমানে তাকে ভয়ঙ্কর সন্ত্রাসী বলে গণ্য করা হয় এবং ইসরায়েল, মিশর, জর্ডানের পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিল। যদিও তার বসরা তাকে একজন বড় ধরনের সংগঠক হিসেবে গণ্য করে, কেননা ইরান থেকে গাজায় অস্ত্র সরবরাহের কলাকৌশলে তার জুড়ি মেলা ভার। আল মাবুহের স্থির বিশাল ছিল যে মোসাদ তাকে ব্যাপকভাবে খুঁজছে এবং 2 সেনাকে হত্যার ঘটনা ইসরায়েল কিছুতেই মেনে নেয়নি। ভুলে যাওয়া কিংবা ক্ষমা করে দেওয়ার তো প্রশ্নই ওঠে না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সফরকালে আল মাবুহে খুব সতর্কতা অবলম্বন করতেন, ভুয়া পরিচয় দিতেন। ব্যবসায়ের বেশ ও পরিচয়ে তিনি সফর করতেন। এক বন্ধুকে তিনি বলেছিলেন, হোটেলে অবস্থানকালে আরাম চেয়ারে প্রতিবন্ধকতা হিসেবে দরজায় স্থাপন করতেন, যাতে কেউ দরজা খুলতে না পারে। আল জাজিরায় আল মাবুহের যে সাক্ষাৎকার দেন সেখানে তার মুখমণ্ডল ও মাথা ঢাকা ছিল। এখানে তিনি তার প্রতি হামলার বিবরণ দিয়ে বলেন, প্রতিপক্ষ তার ওপর 3বার হামলা চালিয়েছে। তারা প্রায় সফলই হয়ে যাচ্ছিল এবং বিভিন্ন দেশে এই হামলা হয়। মুগানিকে হত্যার অব্যবহিত পরেই তার উপর হামলার চেষ্টা করা হয়। মাবুহে বলেন, যারা ইসরায়েলের বিরোধিতা করে তাদের ভাগ্যে এমনটাই ঘটতে চলবে। মাবুহে তার ইচ্ছার বিরুদ্ধে আল জাজিরার ওই সাক্ষাৎকারটি দেন। তার মনে হয়েছিল সাক্ষাৎকার দেয়া মানে অনর্থক ঝামেলা বাড়ানো, কিন্তু হামাস নেতৃত্বের স্পষ্ট নির্দেশে তাকে সাক্ষাৎকারটি দিতে হয়। পরবর্তীতে অনেকে বলেছেন ওই সাক্ষাৎকার মোসাদের জন্য তাকে খুঁজে পেতে সহায়তা করেছিল। মাবুহে ক্যামেরার সামনে আসতে রাজি হয়েছিলেন একটি শর্ত দিয়ে, আর তা হলো তার মুখমণ্ডল সম্পূর্ণ ঢাকা থাকবে। সাক্ষাৎকার শেষে ওই ভিডিও পরীক্ষার জন্য গাজায় পাঠানো হয়, কিন্তু দেখা গেল তিনি যে মুখ ঢাকতে চেয়েছিলেন তা ব্যর্থ হচ্ছে এবং তাকে আবার সাক্ষাৎকার দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। নতুন যে সাক্ষাৎকারটি নেওয়া হলো তা প্রচার হলো না, এটি মাবুহের মৃত্যুর পর প্রচারিত হবে। মাবুহে তার প্রথম ভিডিওতে কি সমস্যা ছিল জানতে চাইলেন। তাকে জানানো হলো ওই ভিডিওটি হামাসের আর্কাইভে সংরক্ষণ করা হয়েছে। অনেকের মতে এই টেপ হাতছাড়া হয়ে গেলে তাকে যারা অনুসন্ধানে ব্যস্ত তারা লাভবান হবে। এই রেকর্ডিংয়ে 1 সপ্তাহ পরে হামাসের এক সিনিয়র সদস্য আরব দেশ থেকে ফোন পান। ফোন কলে বলা হয় অস্ত্র চোরাচালান ও মানি লন্ডারিং এর কাজে দক্ষ একটি গ্রুপ তাদের সাথে যোগাযোগে আগ্রহী। অস্ত্র পেতে মরিয়া ওই হামাস নেতার পক্ষে ওই প্রস্তাবে অস্বীকৃতি জানানো অসম্ভব ব্যাপার। আলো ঝলমলে দুবাইয়ে আল মাবুহে ইরানিদের সাথে নানা বিষয়ে প্রায়শই বৈঠক করে থাকেন। তবে এই ফোন কলটি যে আল মাবুহের মৃত্যু পরোয়ানা তা বোঝা গেল কিছুদিনের মধ্যেই। আল মাবুহকে নিয়ে পুরো দৃশ্যাবলী ক্যামেরাবন্দি করা হয়েছিল, ক্লোজ সার্কিট ক্যামেরাও কাজে লাগানো হয়েছিল। 2010 সালের 18 জানুয়ারি 27 জন মোসাদ এজেন্ট দুবাই আসে। 12 জন আসে ব্রিটিশ পাসপোর্ট নিয়ে, 4 জন করে ফ্রেঞ্চ ও অস্ট্রেলিয়ার এবং 6 জন আইরিশ। তারা দুবাইয়ের বিভিন্ন হোটেলে ওঠে। পরের দিন বেলা 12টার দিকে 43 বছর বয়স্ক মোসাদ এজেন্ট মিশেল বোডেন হেইমার জার্মান পাসপোর্ট নিয়ে এবং তার বন্ধু জেমস লিওনার্ড ব্রিটিশ পাসপোর্ট নিয়ে দুবাইতে আসে। স্থানীয় পুলিশের মতে আল মাবুহকে হত্যার জন্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে এরা আগাম টিমের সদস্য। এর 1 ঘন্টা পরে ওই দিন গেইল আসে এবং বেশি তারকাবহুল হোটেলে হুমেরিয়ায়
11 তলায় রুম নেয়। রিসেপশনে তাকে তার স্থায়ী ঠিকানা বলতে বলেছিল। মেয়েটি গড়গড় করে যে ঠিকানাটা বলে সেরকম কোনো ঠিকানার অস্তিত্বই নেই। বেলা 1:30টায় আসে কেভিন ড্যানেডরন। সে হলো কমান্ডার। এসে সে তার ডেপুটির সাথে যোগদান করে এবং হুমেরিয়ার হোটেলে ওঠে। এভাবে পৃথকভাবে আরো কয়েকজন মোসাদ এজেন্ট দুবাই চলে আসে। সকাল 10:15টায় দুবাইয়ের উদ্দেশ্যে দামেস্ক ত্যাগ করেন। তিনি সরাসরি এমিরেটসে চলে আসেন। দুবাইয়ে তার কাজ হলো ইরানি দূতের সঙ্গে বৈঠক। অস্ট্রেলিয়ার আরেকটি চালান গাঁজা পাঠানোর লক্ষ্যেই এই বৈঠক। ওই দিন সকাল 10:30টায় অভিযানের সমন্বয়কারী পিটার হোটেলে ত্যাগ করে এবং একটি বিশাল শপিং সেন্টারে হিট টিমের সাথে দেখা করে। এদিকে মোসাদের গোয়েন্দাদের কেউ গোঁফ কেটে, কেউ নকল গোঁফ লাগিয়ে, কেউ সানগ্লাস পরে, কেউ খুলে, কেউ উইগ পরে প্রস্তুতি নিতে থাকে। বিকেল 3:15টায় আল মাবুহে দুবাই পৌঁছান। তার সাথে ছিল ইরাকি জাল পাসপোর্ট এবং তিনি নিজেকে টেক্সটাইল আমদানিকারক হিসেবে পরিচয় দেন। 3:28 আল মাবুহু আল বাস্টন রোটনা হোটেলে ওঠেন। রিসেপশনে তিনি বদ্ধ জানালা ও বারান্দাবিহীন একটি রুম চান। 3 তলায় তাকে 230 নম্বর রুম দেওয়া হয়। লিফটে করে মাবুহু তার রুমে যাচ্ছিলেন। সেই লিফটে টেনিস খেলোয়াড়ের পোশাকে পরা 2জন মোসাদ সদস্যও ছিল। বেলা 3:30টায় সোর্স বিশেষ যন্ত্রের সাহায্যে জানায় যে আল মাবুহে যে রুমে ঢুকেছেন তার বিপরীত দিকে রুমটা হলো 237 নম্বর। এর কয়েক মিনিটের মধ্যে ওই হোটেলে আসেন পিটার, যিনি অভিযানের সমন্বয়কারী। পিটার 237 নম্বর রুমটি ভাড়া নেয়। মোসাদের প্রথম গ্রুপটি বিদায় নিলে দ্বিতীয় দল আসে এবং আল মাবুহ কখন বাইরে বেরোলো তা লক্ষ্য করতে থাকে। এখন হিট টিমের সকল সদস্যই আল বাস্তান রোটানা হোটেলে। আল মাবুহে তার কক্ষ ত্যাগ করেন এবং লবি পরীক্ষা করে ধারণা পান যে জায়গাটার কোনো ঝুঁকি নেই। অতঃপর তিনি হোটেল ত্যাগ করলে ওয়াচাররা তার পিছনে যে গাড়িতে চড়ে আল মাবুহ শহরের বাইরে যাচ্ছিলেন সে গাড়ি সম্পর্কে ওয়াচাররা কমান্ডারকে অবহিত করে। বিকেল 4:30টার দিকে সমন্বয়ক পিটার লবিতে প্রবেশ করে হত্যাকাণ্ডে ব্যবহৃত জিনিসপত্র কেভিনকে দেয়। পিটার অতঃপর 237 নম্বর রুমের চাবি সংগ্রহ করে এবং চাবি কেভিনকে দেয়। অতঃপর সে অজানা স্থানে চলে যায়। কেভিন 237 নম্বর রুমে ঢুকে সবকিছু পরীক্ষা শেষে অপেক্ষায় থাকে তাকে কখন আল মাবুহে তার রুমে ঢুকবেন। এদিকে মুখোশ পরা কিংবা উইগ লাগিয়ে বেশ কয়েকজন ওয়াচার হোটেলে ঢুকে পড়ে। গেইল নামের তরুণী হোটেলে পার্কিংয়ে গিয়ে হিট টিমের লোকদের হাতে কেভিনকে দেয়া পিটারের কেসটি দিয়ে আসে। অপরাহ্ন 6:30টায় মোসাদ সদস্য সোর্স ওয়াটার পূর্ব পরিকল্পনা অনুযায়ী লবি, করিডোর সহ বিভিন্ন স্থানে অবস্থান নেয়। রাত 8:20 আল মাবুহে হোটেলে ফিরে আসেন। 230 নম্বর রুমে আল মাবুহকে হত্যা করা হয়। 4 আততায়ী হোটেল ত্যাগ করে। তরুণী গেইল এবং আরেক হিট মেম্বারও হোটেল ত্যাগ করে। কেভিন ও গেইল ডাইরেক্ট ফ্লাইটে প্যারিসে চলে যায়। ইত্যবসরে সকল টিম মেম্বার বিভিন্ন গন্তব্যস্থলে চলে যায়। রাত 8:51 আল মাবুহকে হত্যার পর কেভিন একবার ওই রুমে ঢুকেছিল। বেরিয়ে সে ডু নট ডিস্টার্ব লেখা সাইনটি দরজার হ্যান্ডেলে ঝুলিয়ে রেখে যায়। রাত 10টা থেকে আল মাবুহের ফোনে একটার পর একটা ফোন আসতে লাগলো তার স্ত্রীর। তার এক ঘনিষ্ঠ ফোন করে আল মাবুহকে ফেলেন না। টেক্সট মেসেজ কোনো কিছুতেই সাড়া নেই। আল মাবুহের উদ্বিগ্ন স্ত্রী হামাসের বেশ কয়েকজনকে বিষয়টি জানালে তারা হামাসের আবাসিক প্রতিনিধিকে সেখানে পাঠালেন। ভদ্রলোক ওই হোটেলে গিয়ে 230 নম্বর রুমে ফোন করেও কোনো সদুত্তর পেলেন না। অতঃপর মধ্যরাতের পর হোটেল কর্তৃপক্ষ আল মাবুহের রুমে গিয়ে তাকে মৃত অবস্থায় পান। এক ডাক্তার দেখে বললেন হৃদক্রিয়া বন্ধ হয়ে এই মৃত্যু। হামাস অফিসিয়ালি এক বার্তায় বলে যে আল মাবুহের মৃত্যু মেডিকেল রিজনে হয়েছে, কিন্তু আল মাবুহের স্ত্রী মোটেই একথা মানতে রাজি নন। তিনি বলে চলেছেন এটি হত্যাকাণ্ড এবং মোসাদি খুনি। মৃতের রক্তের অংশবিশেষ ফ্রান্সের ল্যাবরেটরিতে পাঠানো হলো। 9 দিন পর সেই রিপোর্ট এলো। অতঃপর হামাস বলল মোসাদি আল মাবুহকে হত্যা করেছে। মোসাদের ভাষ্য, প্রথমে তাকে কোনো ধাতব পদার্থ দিয়ে আঘাত করে শেষে বালিশ চেপে দিয়ে হত্যা করেছে। দুবাই পুলিশ জানায় মৃতের শরীরে কোনো বিষ পাওয়া যায়নি। দুবাই পুলিশ উপসংহারে জানায় মোসাদ তাদের ভূখণ্ডে আল মাবুহকে হত্যা করেছে। আল মাবুহকে হত্যার 11 দিন পর 31 জানুয়ারি লন্ডনের সানডে টাইমস এক প্রতিবেদন বলে যে মোসাদ বিষক্রিয়ার মাধ্যমে আল মাবুহকে হত্যা করেছে।
ওই রিপোর্টার লেখেন যে ইসরায়েলের ঘাতকরা আল মাবুহের কক্ষে ঢুকে ইনজেকশনের মাধ্যমে তার শরীরে বিষ ঢুকিয়েছে, যার ফলশ্রুতিতে তার হার্ট অ্যাটাক হয়েছে। মোসাদ এজেন্ট অতঃপর রোমের সব জিনিসের ছবি তুলেছে। ২৮ ফেব্রুয়ারি দুবাই পুলিশের উপপ্রধান সাংবাদিকদের ফরাসি ল্যাবের আরও কিছু রিপোর্ট প্রকাশ করেন। তিনি বলেন, ফ্রান্সের ল্যাব আল মাবুহের রক্তের উচ্চমানের হাইফ্লোক্লোরাইড ব্যথানাশকের অস্তিত্ব খুঁজে পেয়েছে। সার্জারির আগে এই ধরনের অ্যানেস্থেসিয়া রোগীকে প্রয়োগ করা হয়। রিপোর্টে বলা হয়, এর ফলে পেশি ব্যাপকভাবে শিথিল ও রোগী অজ্ঞান হয়ে যায়। আরও জানায়, হত্যাকারীরা ভিকটিমকে অ্যানেস্থেসিয়ার ওষুধ প্রয়োগ করেছে, পরে তাকে শ্বাসরুদ্ধ করে মেরেছে। আর এই ধরনের মৃত্যু স্বাভাবিক মৃত্যু বলেই গণ্য হয়। সাংবাদিক গর্ডন থমাস মোসাদকে গালি দিয়ে একটি প্রতিবেদন লেখেন। শিরোনাম ছিল মোসাদ লাইসেন্স টু কিল। থমাস উল্লেখ করেন যে মোসাদ কর্তৃক অতীতের সবগুলো হত্যাকাণ্ড একই প্রক্রিয়ায় সংঘটিত হয়েছে। তিনি বলেন, হিট টিমের 11 জনের মধ্যে 6 জন ছিল মহিলা। হারেটন ডেইলিতে ইউসি মেলম্যান তার প্রতিবেদনে লেখেন, নিরাপত্তা ক্যামেরা সহ অনুসন্ধানের মাধ্যমে স্পষ্ট এটা মোসাদের কাজ। তারা বরাবর যেভাবে বিভিন্ন ফ্লাইটে বিভিন্ন দেশ থেকে অকুস্থলে এসে জড়ো হয়, এবারও তাই করেছে। অতীতের মতো তারা বিভিন্ন হোটেলে থাকতে শুরু করে এবং ইন্টারন্যাশনাল অপারেটরের মাধ্যমে ফোন ব্যবহার করে। তারা জেনুইন ব্যবসায়ীর বেশ ধরে কিংবা পর্যটকের। পক্ষান্তরে আরও কিছু অপরাধ বিশেষজ্ঞদের মতে এই কাজ পশ্চিমা গোয়েন্দাদের। পশ্চিমারা এভাবেই খতম করেন, ফলে একথা নির্দ্বিধায় বলা যাবে না কারা খুনি। এদিকে জার্মান সাপ্তাহিকী লিখেছেন, জার্মান গোয়েন্দারা সংসদকে জানিয়েছে মোসাদি আল মাবুহের হত্যাকারী। আল আরাবিয়া সংবাদপত্রে এক সাক্ষাৎকারে দুবাই পুলিশ ঢালি তামিম জানান, মোসাদি হত্যাকারী। তিনি ডিএনএ টেস্ট, হাতের ছাপ, জাল পাসপোর্ট বহন এবং পরবর্তীতে উদ্ঘাটিত সকলেই ইসরায়েলের বাসিন্দা বলে প্রমাণিত হয়। বুঝতে বাকি থাকে না মোসাদি কিলার। অবশ্যই মোসাদ 100% কিলার। দুবাই পুলিশের প্রধান অবশেষে মিডিয়া স্টারে পরিণত হন। সারা বিশ্বের টিভি মিডিয়ার তাকে একের পর এক সাক্ষাৎকার দিতে যেতে হয়েছে। দুবাই পুলিশ প্রধান তামিম সাংবাদিকদের যে ভিডিওটি দেখান, তাতে মোসাদ সদস্যদের দুবাই জুড়ে কী ধরনের তৎপরতা ছিল তা ধরা পড়েছে। দুবাই পুলিশ প্রধান তামিমের ভাষ্য অনুযায়ী হিট টিমের মূলে ছিল 11 জন। এর মধ্যে আইরিশ 3 জন, ব্রিটেনের 6 জন এবং 1 জন করে ফরাসি ও জার্মান। 648 ঘন্টার সিকিউরিটি ক্যামেরার ট্যাব দুবাই পুলিশকে সহায়তা করেছে। এদিকে দুবাই এয়ারপোর্টে সিসিটিভি ফুটেজ দেখে ইমিগ্রেশন জানায়, আগমন নির্গমনের সব ছবি তাদের কাছে রয়েছে। হত্যাকারী 11 জন নয়, আরও বেশ কয়েকজন মোসাদ সদস্য এতে অংশ নেয়, হয়তো 27 জন হবে। তামিম পরে স্বীকার করেন যে হত্যাকারীর সংখ্যা আরও বেশি হতে পারে। তামিমের উপসংহারের প্রশ্ন জেগেছে, মোসাদ কি জানতো না দুবাই জুড়ে ক্যামেরা বসানো রয়েছে? তামিমের মতে এই অপারেশন সফল করতে মোসাদ একাধিকবার দুবাই এসেছে, সেক্ষেত্রে কেন তাদের চোখে ক্যামেরা ধরা পড়ল না? তাছাড়া কাপড় বদলানো, উইগ পরা, গোফ কাটা ইত্যাদি তারা ক্যামেরাকে সাক্ষী রেখে করল কেন? আরেকটি প্রশ্ন হলো, অপারেশনে খুব বেশি লোক লাগেনি, তাহলে বেশি লোক আনার মূলে কি ধূম্রজাল সৃষ্টি করা হলো? কেননা তারা জানে এই ট্যাব পরবর্তীতে অবশ্যই দেখা হবে। আরেকটি প্রশ্ন হলো, দুবাই এয়ারপোর্টে সকলেরই ছবি তোলা হয়, মোসাদ কি এখানকার এই সিস্টেমটা জানতো না? আরেকটি বিস্ময়কর ঘটনা হলো, ঘন্টার পর ঘন্টা ক্যামেরার সবকিছু বন্দী হলেও দুটি ঘটনার কোনো আলামত নেই। একটি হলো আল মাবুহের রুমে প্রবেশের এবং তাকে হত্যা করে বের হয়ে আসার দৃশ্য। পুলিশ প্রধান তামিম জানিয়েছেন, হিট টিমের সদস্যরা অস্ট্রিয়ার একটি ফোনে কথা বলেছে। তামিমের ধারণা ওই লোকের পরিচয় উদ্ঘাটন সম্ভব এবং তিনি সম্ভবত মোসাদেরই লোক। প্যারেনিয়ার নামের একটি মাস্টার কার্ড দিয়ে দুবাইয়ের আততায়ীরা লেনদেন কেনাকাটা করেছে। আইওয়া ভিত্তিক কোম্পানিতে রিচার্জ করা যায় এমন কার্ড এটি। তবে একটি ফাঁক ঠিকই আছে, ওই কোম্পানির গবেষণা ও উন্নয়ন বিভাগ ইসরায়েলের অবস্থিত। দুবাই পুলিশ আরেকটি মজার তথ্য দিয়েছে, সেটা হলো হিট টিমের সদস্যদের অধিকাংশেরই ডুয়াল পাসপোর্ট রয়েছে। সামান্য কয়েকজন মাত্র জাল পাসপোর্ট ব্যবহার করেছে। আপাত দৃষ্টিতে আরব দেশগুলো ইসরায়েলের শত্রু দেশ। যদি তারা ধরা পড়ত, তখন দ্বৈত নাগরিকত্বের দোহাই দিয়ে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়াকে তারা তাদের জন্য ফাইট করার আহ্বান জানাতে পারত।
সর্বোপরি দুবাইয়ের উল্লেখিত দেশের কনসালরা কম্পিউটারে টিপ দিলেই এ রাজ্যে প্রকৃতপক্ষে তাদের দেশের নাগরিক তা চিহ্নিত করতে পারতেন। এদিকে যেসব দেশের জাল পাসপোর্ট মোসাদ ব্যবহার করেছে সে দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে। ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ড তাদের মাটি থেকে মোসাদ প্রতিনিধিকে বহিষ্কার করে। পোল্যান্ড উরি নামের এক লোককে গ্রেপ্তার করে জার্মানিতে পাঠিয়ে দেয়। উরির বিরুদ্ধে অভিযোগ, ভুয়া তথ্যাদি দিয়ে দুবাই ঘটনার অন্যতম হোতা মিশেলকে সে জার্মান পাসপোর্ট পাইয়ে দিয়েছিলেন। উরি অবশ্য ৬০,০০০ ইউরো জরিমানা দিয়ে ছাড়া পায়। উল্লেখ্য, গোয়েন্দাগিরির ক্ষেত্রে জাল পাসপোর্ট ব্যবহারের নিয়ম নেই। দুবাই অভিযান মোসাদ কিংবা ইসরায়েলের জন্য একটা বিরাট সাফল্য হলেও মোসাদের নানা ভুলভ্রান্তি নিয়েও কম সমালোচনা হয়নি। প্রথমত, দুবাইকে ইসরায়েল আন্ডার এস্টিমেট করেছে, আবার পাসপোর্ট সহ সকল ঘটনায় কয়েকটি দেশকে অন্যায়ভাবে ব্যবহার করেছে। এতে ইসরায়েলের আন্তর্জাতিক ইমেজ ক্ষুণ্ণ হয়েছে। দুবাই পুলিশ বলছে হিট টিমের সব সদস্যকে ধরা হবে, কেননা তাদের পরিচিতি বিশ্ববাসী সবার জানা থাকলেও তাদের জবাবদিহি করতে হচ্ছে না। দুবাই টিমের একজন মোসাদ সদস্য গ্রেপ্তার হয়নি।